সবে ভোরের আলো ফুটেছে। সারা রাত ধরে ছুটে চলেছে ট্রেনটা। ট্রেনের ভিতরের অন্যান্য যাত্রীরা এখনও কম্বল মুড়ো দিয়ে শুয়ে আছে। নীলাভর অবশ্য ঘুম ভেঙে গেছে অনেক আগেই। নামতে হবে তাকে। জানালার বাইরে তাকিয়েছিল নীলাভ। ভোরের আলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে বাইরের জগতে। যতদূর চোখ যায় ফাঁকা জমি, মাঝে মাঝে চোখে পড়ছে ছোট টিলা, আবার কোথাও একলা দাঁড়িয়ে থাকা গাছ। এ ট্রেন মধুপুর যাবে। নীলাভ অবশ্য মধুপুর যাবে না, তার আগে একটা ছোট হল স্টেশনে নামবে। এই লাইনেই সেই হল স্টেশনটা। নীলাভ যে জায়গায় যাচ্ছে এর আগে কখনো সে ওই জায়গায় যায়নি। হয়তো সে যেতেও না কোনো দিন, যদি না সেই দিন পরিতোষের কাছ থেকে ব্যাপারটা জানতো। নীলাভ একজন ইলাস্ট্রেটার, ছবি আঁকে, বিভিন্ন বই পত্রিকায় ছবি আঁকার কাজ করে। ফ্রি সপ্তাহে শনিবারে বইপাড়া অর্থাৎ কলেজ স্ট্রিটের পাশে এক প্রকাশকের ঘরে নীলাভ পরিতোষের মতো কিছু লোকের আড্ডা জমে। সেইখানেই মাসখানেক আগে আড্ডার মাঝে পরিতোষ হঠাৎই বলেছিল, এই কিছুদিন আগে আমি মধুপুর গিয়েছিলাম একটা আর্ট এক্সিবিশনে। ফেরার পথে সিগন্যাল না পেয়ে ওই শিমুলপুর নামের একটা হল স্টেশনে গাড়ি থেমেছিল। ট্রেনে মধুপুরের এক বাঙালির সাথে আমার পরিচয় হয়েছিল। তার সঙ্গে প্ল্যাটফর্মে চা খেতে নেমেছিলাম। আমি যে একজন ইলাস্ট্রেটর তার পরিচয় দিয়েছিলাম সেই ভদ্রলোককে। চা খেতে খেতে সেই ভদ্রলোক দূরে একটা বাড়ি দেখিয়ে বললেন, আপনি তো ইলাস্ট্রেটর। ওই যে একটা দূরে বাড়ি দেখছেন, ওই বাড়িতে একটা ইলাস্ট্রেটর থাকতো। কলকাতার নানান বইপত্রে কাগজে ছবি আঁকতেন তিনি। অদ্ভুত চাকি নাম ছিল ভদ্রলোকের। এ কথা বলার পর পরিতোষ বলেছিল, তুমি নিশ্চয়ই অদ্ভুত চাকির নাম শুনেছো, তার কাজও দেখেছো। আমরা যখন ছোট ছিলাম ওই 20-22 বছর আগে প্রায় সব কাগজে তো তিনার আঁকা ছবি আসতো। আর বিশেষ করে ওই শিশু কিশোর পত্রিকায় তার ইলাস্ট্রেটারটা বেশি আসতো। যদিও নাকি ওই অদ্ভুত চাকি তার ছদ্মনাম ছিল, আসল নাম জানা নেই। পরিতোষের কথা শুনে নীলাভ প্রায় লাফিয়ে উঠে বলেছিলেন, আরে দেখবো না কেন, বলতে গেলে তো তার কাছ থেকেই আমার এই ছবি আঁকার ভাবটা জাগে। পেন ড্রয়িং করতেন, কি বনিষ্ঠ কলমের আঁচড় ছিলেন। মৈশ্বর্য দৃশ্যক বা ছুটন্ত ঘোড়া, তার হাতের কলমের আঁচড়ে যেন সবগুলো জীবন্ত হয়ে যেত। জানিস, ছোটোবেলা ওনার আঁকা ছবিগুলো কপি করতাম। আমার আঁকাতেও তার আঁকার অনেক প্রভাব আছে, ওই ভাবশিষ্য বলতে পারো। তবে দুর্ভাগ্যের ব্যাপার হলো তার আঁকা দেখে আঁকা শিখলেও তার সাথে কোনো দিন সাক্ষাৎ হয়নি আমার। এমনকি তার ফটোগ্রাফও দেখিনি কোনো দিন। অনেককে জিজ্ঞাসা করেও তার বাড়ির ঠিকানা পাইনি। এই প্রথম তোমার মুখ থেকে তার বাড়ির খবরটা শুনলাম। ওনার ছবি নিয়ে আমার অ্যালবাম বানানোর বহুদিনের ইচ্ছে। ওই ব্যাপারটা গুরুদক্ষিণাও বলতে পারো। তা তোমার ওই সহজাতক ভদ্রলোক আর কিছু বলেছিলেন ওই অদ্ভুত চাকি বা তার বাড়ির সম্পর্কে? ওই ভদ্রলোক বলেছিলেন অবধূত চাকি নাকি একাই থাকতেন ওই বাড়িতে। বছর 10 আগে নাকি রেল লাইনে আত্মহত্যা করেন। ওই তারপর থেকেই ওই বাড়িতে একজন কেয়ারটেকার থাকেন, উনিই দেখাশোনা করেন ওই বাড়ির। তুমি তো মাঝে মধ্যেই একা একা এদিক ওদিক থেকে ঘুরে আসো, তো একবার গিয়ে দেখতে পারো, তোমার কাজেও আসতে পারে। ভদ্রলোককে দেখতে না পেলেও তার কোনো ইলাস্ট্রেটর বা ফটোগ্রাফও পেয়ে যেতে পারো। ভবিষ্যতে সেসব জিনিস তোমার কাজেও আসতে পারে। সেদিন পরিতোষের কাছ থেকে ব্যাপারটা শোনার পর নীলাভ সিদ্ধান্ত করেছিল তার এই পুজো সংক্রান্ত কাজগুলো সম্পূর্ণ হয়ে গেলেই সে একবার ওই অদ্ভুত চাকির বাড়ি থেকে ঘুরে আসবে। তার ফলশ্রুতি এই নীলাভর ট্রেন যাত্রা। গতকাল কলকাতা থেকে নীলাভ এই মধুপুরের ট্রেনে উঠে বসেছে। জানালার বাইরে তাকিয়ে থাকতে থাকতে একসময় ঘড়ি দেখে নীলাভ অনুমান করল যে হল স্টেশনটা আর বেশি দূর নয়। নীলাভর সামনে থাকা একটা লোক কম্বল থেকে মাথাটা বের করে একটু মাথাটা উঁচু করে জানালার দিকে তাকিয়ে দেখলো। আর সেই দেখে নীলাভ তাকে বলল, আচ্ছা দাদা, এই শিমুলপুর হল স্টেশনটা আসতে আর কতক্ষণ সময় লাগবে? প্রশ্নটা শুনে জানালার দিকে ভালো করে তাকিয়ে বলল, সামনেই আছে। ওই হলটার আর একটা নাম আছে, আত্মহত্যা হল। আমরা এখানকার লোকেরা ওই হলটাকে আত্মহত্যা হলই বলি। ও ফাঁকা স্টেশন তো, অনেকেই এই হলটাকে আত্মহত্যার জন্য বেছে নেয়। আর এর আগেও বেশ কয়েকটা এই ঘটনা ঘটেছে, তাই আমরা এখানকার লোকেরা ওটাকে আত্মহত্যা হলই বলি। এই কথা বলে চাদর মুড়ে দিয়ে শুয়ে পড়লো ওই লোকটা। তারপরে আবার নীলাভর ওই পরিতোষের কথা মনে পড়ে গেল। অদ্ভুত চাকিও তো আত্মহত্যা করেছিল। কিছুক্ষণের মধ্যেই ট্রেনের গতিটা কমে গেল আর নীলাভ ব্যাগটা নিয়ে চলে গেল গেটের কাছে। নীলাভ নেমে পড়ল প্ল্যাটফর্মে।
কিন্তু আশ্চর্য, অন্য কোনো লোক প্ল্যাটফর্মে নামলো না। স্টেশনে পা রাখতেই নীলাভর চোখে পড়ল যে প্ল্যাটফর্মের এক প্রান্তে রয়েছে একটা বড় শিমুল গাছ। হয়তো এই জন্যই এই জায়গাটাকে শিমুলপুর বলা হয়, এই ভাবলো নীলাভ। ঠিক সেই সময় পাশ থেকে আর একটা ট্রেন এসে ঢুকলো। ট্রেন থেকে মাত্র 2 জন লোক নামলো, তারপর আবার সেই ট্রেনটা চলে গেল। সারাদিনে আপ ডাউন করা শুধু 2টো মাত্র ট্রেন এই ভোরবেলা এই প্ল্যাটফর্মে থামে। বেশ কয়েকটা এক্সপ্রেস ট্রেন এই লাইনে চললেও এই প্ল্যাটফর্মে থামে না। 2টি ট্রেন আধ মিনিটের জন্য প্ল্যাটফর্মে থেমে পরপর মিছিল বাজিয়ে চলে গেল। ফিরতি ট্রেনটা পরের দিন এই সময় এইখান থেকেই ধরবে নীলাভ। আজ রাতে মাথা গোজার মতো একটা নিস্তানা খুঁজতেই হবে তাকে। অন্য প্ল্যাটফর্ম থেকে যে 2 জন লোক প্ল্যাটফর্মে নামলো তাদের দেখে নীলাভর এখানকার বাসিন্দা বলেই মনে হলো। নিজেদের মধ্যে কথা বলতে বলতেই নীলাভর দিকে আসছিলেন তারা। নীলাভ তাদের উদ্দেশ্যে বলল, আচ্ছা, এখানে কি থাকার মতো কোনো ধর্মশালা বা হোটেল হবে? না না, এখানে কোনো হোটেল হবে না। তারপর তারা নীলাভর দিকে কোনো আগ্রহ না দিয়ে নিজেদের মধ্যে কথা বলতে বলতে এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই প্ল্যাটফর্মে একলা দাঁড়িয়ে রইল নীলাভ। একজনও লোক নেই প্ল্যাটফর্মে বা তার বাইরে, এমনকি কোনো চেকার বা রেল কর্মচারীও নেই। টিকিট কাউন্টার মতো একটা ঘর আছে বটে, তবে সেটা বাইরে থেকে তালা বন্ধ। ভালো করে প্ল্যাটফর্মের বাইরে তাকাতেই নীলাভর চোখে পড়ল বেশ কিছুটা দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। সামনেই দুর্গাপুজো। রেল লাইনের গায়ে আর তার আশেপাশে জায়গায় জায়গায় কাশফুলের ঝাঁক। তার মধ্যে দিয়ে একটা পায়ে চলা পথ এগিয়ে গেছে ওই বাড়িটার দিকে। আরও একটা শিমুল গাছ আছে ওই বাড়িটার পাশে। নিশ্চয়ই ওই বাড়িটা অদ্ভুত চাকরি হবে, কারণ পরিতোষও ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাড়িটাকে দেখতে পেয়েছিল। আর তেমনভাবে তো ওই বাড়িটা ছাড়া অন্য কোনো বাড়ি চোখে পড়ছে না। তাহলে প্রথমে ওই বাড়িটায় যাওয়া হোক। এ কথা ভেবে নিয়ে নীলাভ ট্রেনের ঢাল বেয়ে নিচে নেমে ওই বাড়িটার দিকে যেতে লাগলো। বেশ কয়েকটা বাঁক নিয়ে এই রাস্তাটা ওই বাড়িটার দিকে গিয়েছে। কিছুটা এগোতেই সামনে চোখে পড়লো একটা ছোট নালা। তীর তীর করে জল বইছে তাতে, মাত্র হাত 10 হবে। ওই নালাটার উপরে একটা বাঁশের শাঁখও আছে। একদিক থেকে এসে যেন কোথায় মিলিয়ে গেছে কাশবনে। অন্য একটা বাঁক ধরে পৌঁছে গেছে নীলাভ শিমুল গাছের কাছে। সেইখান থেকে বাড়িটা খুব কাছেই। নীলাভ বাড়িটার দিকে তাকিয়ে বুঝতে পারলো যে এটা বাড়ির পেছনের দিক। পথটা গিয়ে বাড়ির সামনে 2 ভাগে ভাগ হয়েছে। একটা পথ গিয়ে থেমেছে বাড়ির পেছনের একটা দরজার কাছে, অন্য পথটা সম্ভবত বাড়িটাকে বের দিয়ে তার সদর দরজাতে গিয়ে পৌঁছেছে। নীলাভ ঠিকই অনুমান করেছিল। বাড়ির দ্বিতীয় রাস্তাটা ধরে চলে গেল বাড়ির সামনের দরজার কাছে। বেশ পুরনো লাল ইটের দেওয়ালের একটা বাড়ি, বেশ চক্রাজাতক বাড়ি। সামনে ধামালা বারান্দায় বেশ কয়েকটা দরজা জানালা লাগানো রয়েছে, সেগুলো অবশ্য এখন তালা বন্ধ রয়েছে। একসময় মধুপুর বা তার আশেপাশের অঞ্চলগুলিতে হাওয়া বদলের জন্য এরকম বাড়ি বানিয়ে রাখতো পয়সাওয়ালা বাঙালিরা। হয়তোবা তেমনই কেউ 70 বা 100 বছর আগে বানিয়ে রেখেছিল এই বাড়িটা। বাড়িটার সামনে কাউকে না পেয়ে নীলাভ একটু ইতস্তত বোধ করে বাড়িটার বারান্দায় উঠে এলো। টানা বারান্দার এক পাশে বেশ কয়েকটা তালাবন্ধ ঘর। মাথার ওপর 20 বর্গা থেকে পায়রার ডাক শোনা যাচ্ছে। বারান্দায় উঠেও কাউকে না দেখতে পেয়ে নীলাভ ডাক দিতে লাগলো, বলছি, বাড়িতে কেউ আছেন? আমি কলকাতা থেকে এসেছি, কেউ আছেন? বার কয়েকে ডাকাডাকি করার পর বারান্দার শেষ প্রান্ত থেকে একটা দরজা খুলে এলো।